আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সিএ প্রফেশনাল লেভেলের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং কোর্সের চ্যাপ্টার 4 অর্থাৎ প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বোরিং কস্ট অর্থাৎ আইএস 23। বেসিক ওভারভিউ অফ বোরিং কস্ট। বোরিং কস্টের যে অংশটা কোনো পার্টিকুলার ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন ও প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড, সেটাকে আমরা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট হিসেবে রিকগনাইজ করতে পারবো। যদি কোনো অর্গানাইজেশন কোনো জেনারেল পারপাসে কোনো লোন নিয়ে থাকে এবং সেই লোনের একটা অংশ কোনো পার্টিকুলার অ্যাসেট অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট করে থাকে, তাহলে আমাদেরকে প্রথমে ওয়েটেড এভারেজ বোরিং কস্ট ডিটারমিন করতে হবে। তারপর সেটাকে আমরা প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হিসেবে ক্যাপিটালাইজ করতে পারবো, যেটার উদাহরণ আমরা একটু পরেই দেখতে পাবো। আইএস 33 আমাদেরকে গাইড করে আমরা কখন কোন পয়েন্ট থেকে বোরিং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারবো এবং কোন পয়েন্টে গিয়ে বোরিং কস্টের ক্যাপিটালাইজেশনটাকে আমরা স্টপ করব। বোরিং কস্ট হচ্ছে কোনো ফিক্সড অ্যাসেট অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন এবং প্রোডাকশনের সাথে জড়িত যে ফান্ডিংটা থাকে, সেই ফান্ডিংটা করার জন্য আমরা যে ইন্টারেস্টটা দিয়ে থাকবো, সেটাকে সাধারণত আমরা বোরিং কস্ট বলে থাকি। অর্থাৎ বোরিং কস্টকে আমরা প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হিসেবে রিকগনাইজ করার জন্য অবশ্যই ওইটা ওই প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের সাথে ডিরেক্টলি রিলেটেড থাকতে হবে। যদি ডিরেক্টলি রিলেটেড না হয়, তাহলে বোরিং কস্টকে আমরা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করব। আর যদি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল অথবা ডিরেক্টলি রিলেটেড হয় কোনো অ্যাসেট অ্যাকুইজিশন, কনস্ট্রাকশন এবং প্রোডাকশনের জন্য, তাহলে ওই পার্টটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। বোরিং কস্ট হচ্ছিল আমরা ওই ফান্ডটাকে কালেক্ট করার জন্য, অর্থাৎ প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের সাথে আহ কনস্ট্রাকশন, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্টের কনস্ট্রাকশনের সাথে আহ, রে- জড়িত যে ফান্ডটা, এই ফান্ডটা কালেক্ট করার জন্য যে ইন্টারেস্টটা আমরা দিয়ে থাকি, এবং তার সাথে যদি কোনো কস্ট থাকে, সে ফর এক্সাম্পল যদি লোন প্রসেসিং কস্ট বা আদার কোনো চার্জ যদি ব্যাংক করে থাকে, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস আদার যে কস্ট সেটা থাকে, সেটাই হচ্ছে আমাদের বোরিং কস্ট। এবং ওই কস্টটাকে আমরা হচ্ছে হলো প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হিসেবে রিকগনাইজ করতে পারবো। কখন করতে পারবো? যদি আমাদের কোনো অ্যাসেট অ্যাকুইজিশনের সাথে ওই কস্টটা ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হতে হয়। তাহলে এখানে শর্ত হচ্ছিল আমাকে ওই কস্টটা অবশ্যই ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল হতে হবে কোনো একটা অ্যাসেট অ্যাকুইজিশনের সাথে। ওকে? যদি কোনো একটা আমি একটা কোনো একটা লোন নিলাম এবং ওই লোনটা অনলি ফর কোনো একটা অ্যাসেট অ্যাকুইজিশন করার জন্য নিলাম, তাহলে আমার ওই লোনের এগেইনস্টে যে আমি ইন্টারেস্টটা পেমেন্ট করব, সেটি আমার বোরিং কস্ট। সো এই ক্ষেত্রে আমার বোরিং কস্টটা হচ্ছিল রেডিলি অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ এটা রেডিলি আমি আইডেন্টিফাই করতে পারি। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, যদি আমি একটা ফিক্সড অ্যাসেট আমি ডেভেলপ করার জন্য আমি কোনো ব্যাংক থেকে 1,00,000 টাকা আমি লোন নিলাম। ওই 1,00,000 টাকা দিয়ে আমি ওই ফিক্সড অ্যাসেটটি অ্যাকুইজিশন করব, এবং এই লোনটা যে আমি ব্যাংক থেকে নিলাম তার জন্য আমার 10,000 টাকা ইন্টারেস্ট দিতে হবে। তাহলে আমি
এই ১,০০,০০০ যোগ ১০,০০০ টাকা আমি হচ্ছিল টোটাল ১,১০,০০০ টাকাই হচ্ছিল আমি অ্যাসেট হিসেবে ক্যাপিটালাইজ করতে পারবো। অন্যদিকে আবার কি হতে পারে? যে আমি হচ্ছিল আ ব্যাংক থেকে ৳১,০০,০০০ আমি হচ্ছিল লোন নিছি। এই লোন নিয়ে আমি ব্যাংকে হচ্ছিল ১০,০০০ টাকা হচ্ছিল আমি ইন্টারেস্ট দিয়েছি। কিন্তু আমি ওই অ্যাসেটটাকে আমি যে অ্যাসেটটা আমি অ্যাকুইজিশন করতে চাচ্ছি, ওই অ্যাসেটটা অ্যাকুইজিশন করার জন্য আমার আমার ৳৮০,০০০ লাগছে। এবং আমি যে ৳২০,০০০ আমার কাছে যে এক্সট্রা বা ছিল বা সারপ্লাস ছিল, সেটা হচ্ছিল আমি অন্য একটা জায়গায় ইনভেস্ট করে আরো ৳২,০০০ পেয়েছি। তাহলে আমি ব্যাংকে আমি দিলাম হচ্ছিল ৳১০,০০০ আর আমি ইনভেস্ট করে পেলাম ৳২,০০০। তাহলে এই ১০,০০০ থেকে আমি ৳২,০০০ বাদ দিব। বাদ দিলে এই যে ৳৮,০০০ এই ৳৮,০০০ হচ্ছে হলো আমি ক্যাপিটালাইজ করতে পারবো। অর্থাৎ আমি টোটাল ক্যাপিটালাইজেশন করব হচ্ছে হলো যে লোন নিলাম আমি যে ৳১,০০,০০০ আমি হচ্ছে যেটা লোন নিছি, এইটা আমি আসলে ক্যাপিটালাইজ করব। সাথে আমি যে ৳১০,০০০ আমি যেটা ছিল ইন্টারেস্ট দিয়েছি, সেটা বিয়োগ আমি ৳২,০০০ যে আমি হচ্ছিল আবার ইনভেস্ট করে আমি পেয়েছি সেটা। তাহলে টোটাল আমি হচ্ছিল ৳১,৮০,০০০ আমি ক্যাপিটালাইজ করতে পারবো। ওকে? তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। An entity borrowed uh, BDT 1 million at 7.5% interest in order to finance the construction of a new building, which work take 12 months to complete. As stage payments were to be made in respect of the construction cost, surplus funds were invested and during the 12-month period interest income of BDT 35,000 was 35,000 was earned. অর্থাৎ আমি এখানে আ borrow করেছি 1 মিলিয়ন। সো আমি এখানে 1 মিলিয়ন নিয়ে আসলাম যেটার জন্য 7.5% ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে আমার টোটাল borrowing cost টা এখানে আসলো ৳৭৫,০০০। দেন আমি আমার যে সারপ্লাস অ্যামাউন্টটা যেটা ছিল এখানে সারপ্লাস অ্যামাউন্ট ওটা আমি ইনভেস্ট করছি, করে আমি ৳৩৫,০০০ ইন্টারেস্ট আমি রিসিভ করেছি। তাহলে আমার ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট ৳৩৫,০০০ সেটা আমি হচ্ছিল ডিডাক্ট করব। অর্থাৎ গ্রস বোরিং কস্ট যেটা সেটা থেকে থেকে আমি ডিডাক্ট করব। কোনটা? আমি যেটা হচ্ছিল সারপ্লাস অ্যামাউন্ট যেটা, যেটা আমি হচ্ছিল ওই অ্যামাউন্টটা আর্ন করতে পেরেছি সেটা আমি ডিডাক্ট করব। তো ৭৫ থেকে ৳৩৫,০০০ যখন বাদ দিব তাহলে হচ্ছিল এই ৳৪০,০০০ আমি হচ্ছিল ক্যাপিটালাইজ করব। অর্থাৎ আমি যদি কোনো লোন নেই এবং ওই লোনের কোনো সারপ্লাস অ্যামাউন্ট যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমার যে গ্রস যে ইন্টারেস্টটা থাকবে, সেটা থেকে আমি হচ্ছে ইনভেস্ট করে যে আর্নটা করেছি সেটা বাদ দিব। ওই বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে অর্থাৎ নেট বোরিং কস্ট যেটা, সেটাকেই হচ্ছে হলো আমি প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হিসেবে ক্যাপিটালাইজ করব। ওকে? এবার আসি, যদি কোনো অর্গানাইজেশন কোনো জেনারেল পারপাসে কোনো লোন নিয়ে থাকে, অর্থাৎ সে যখন লোনটা হচ্ছিল ব্যাংক থেকে নিয়েছে, তার রেগুলার অ্যাক্টিভিটিস এর পার্ট হিসেবে নিয়েছে। অর্থাৎ সে একটা লং টার্ম লোন নিয়েছে অথবা শর্ট টার্ম লোন লোন নিয়েছে তার রেগুলার বিজনেস অপারেট করার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল ওইখান থেকে অর্থাৎ যেই টাকাটা রেগুলার বিজনেস অপারেট করার জন্য লোন নিয়েছে, ওইখান থেকে টাকাটার একটা অংশ ইউজ করে সে একটা ফিক্সড অ্যাসেট আ obtained করল। এই ক্ষেত্রে আমাদের সবসময় ওয়েটেড এভারেজ borrowing cost ডিটারমাইন করতে হবে। তারপর ওয়েটেড এভারেজ borrowing cost টাকেই হচ্ছে হলো প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট হিসেবে রিকগনাইজ করা যাবে বা ক্যাপিটালাইজ করা যাবে। অর্থাৎ ওই পার্টটাকে তো ওই borrowing cost টাকে অর্থাৎ ওয়েটেড এভারেজ borrowing cost টাকেই হচ্ছে হলো আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। এপার্ট ফ্রম দিস, যদি কোনো অর্গানাইজেশন এই জেনারেল পারপাস বোরিং কোর্স ছাড়াও যদি পার্টিকুলারলি ওই কোনো অ্যাসেট অবটেন করার জন্য যদি কোনো লোন নিয়ে থাকে, তাহলে সেই লোনের যে ইন্টারেস্টটা থাকবে সেটাকে হচ্ছে সেপারেটলি কনসিডার করতে হবে। অর্থাৎ জেনারেল পারপাস
এবং হচ্ছে স্পেসিফিক পারপাসে যদি কোনো লোন নিয়ে থাকে, ২ টা কি হচ্ছিল আলাদাভাবেই হচ্ছিল রিকগনাইজ করতে হবে। বাট যেটাকে হচ্ছে জেনারেল পারপাসে যে লোনটা নেব এবং সেটা থেকে যদি কোনো প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট যদি হচ্ছে হলো অবটেইন করে ওইখানকার ফান্ডটা ইউজ করে, তাহলে অবশ্যই আমাদেরকে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল ডিটারমাইন করে তারপর ক্যাপিটালাইজ করতে হবে। আর স্পেসিফিক পারপাসে যদি নিয়ে থাকি, তাহলে স্পেসিফিক পারপাসে যেটা আছে সেটা আলাদাভাবে ক্যাপিটালাইজ করতে হবে। ওকে? সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। An entity has the following loan finance in place during the year: 1 million at 6% rate and 2 million 8% rate। অর্থাৎ একটা কোম্পানি সে ২ টা লোন নিয়েছে। একটা হচ্ছিল 1 মিলিয়নের, যেটা সে ইয়ারলি 6% ইন্টারেস্ট দিয়ে থাকে। আরেকটা হচ্ছিল 2 মিলিয়ন, যেটা হচ্ছিল ইয়ারলি 8% ইন্টারেস্ট দিয়ে থাকে। It constructed a new factory whose cost BDT 6 lakh, and this was funded out of the existing loan finance। অর্থাৎ সে একটা নতুন ফ্যাক্টরি হচ্ছিল সে ডেভেলপ করেছে, যেটার জন্য তার ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। এই ৬ লক্ষ টাকা সে এক্সিস্টিং যে লোন ফাইন্যান্স আছে ওইখান থেকে ইউজ করেছে। সো এখানে যে ৬ লক্ষ টাকা যে ইউজ করেছে, দেখেন এখানে ৬ লক্ষ টাকা কি 1 মিলিয়ন থেকে ইউজ করেছে নাকি 2 মিলিয়ন থেকে ইউজ করেছে, এটা আসলে স্পেসিফাই করা যাচ্ছে না। যেহেতু এইটা যে স্পেসিফাই করা যাচ্ছে না, সেহেতুই হচ্ছিল আমরা ওয়েটেড এভারেজ কস্টটা হচ্ছিল ডিটারমাইন করব। সো দ্য ফ্যাক্টরি টুক 8 মান্থস টু কমপ্লিট। অর্থাৎ এই ফ্যাক্টরিটা হচ্ছিল ডেভেলপমেন্টটা কমপ্লিট করার জন্য ওই অর্গানাইজেশন ৮ মাস সময় নিয়েছে। হোয়াট বোরিং কস্ট শুড বি ক্যাপিটালাইজ? ওকে, তো প্রথমে আমরা হচ্ছিল ওয়েটেড এভারেজ কস্টটা বের করব। যেহেতু আমাদের হচ্ছিল টোটাল লোন নিচ্ছে 3 মিলিয়ন, সো আমরা হচ্ছিল এখানে নিচে আমরা 3 মিলিয়নটা হচ্ছিল আমরা এখানে উল্লেখ করেছি। এবং এই 3 মিলিয়নের মধ্যে 1 মিলিয়নের কস্ট ছিল 6%। সো 1 মিলিয়ন ইনটু 6% প্লাস 2 মিলিয়নের জন্য ছিল 8%। সো 2 মিলিয়ন ইনটু 8%। দেন আমরা ক্যালকুলেট করে আমরা পেয়েছি হচ্ছিল আমার ওয়েটেড এভারেজ কস্ট হচ্ছিল 7.33%। এই 7.33% যেহেতু আমার ৬ লক্ষ টাকা আমার এখানে কস্ট হয়েছে, তো ৬ লক্ষ টাকাকে 7.33% দিয়ে আমরা গুণ করলাম। সো গুণ করার পরে যেহেতু আমাদের এই ফ্যাক্টরিটা ইউজ করতে আমার ৮ মাস লেগেছে, অর্থাৎ হচ্ছিল আমি যেহেতু হচ্ছিল আ সেহেতু আমার ৮ মাসের কস্টটাকে হচ্ছিল আমি হচ্ছিল ক্যাপিটালাইজ করতে পারবো। সো এটা যেহেতু ছিল ১ বছরের হচ্ছিল কস্ট, অর্থাৎ ১২ মাসের জন্য কস্ট, সেজন্য আমরা হচ্ছিল ১২ দিয়ে ভাগ দিয়েছি, ৮ দিয়ে গুণ দিয়েছি। অর্থাৎ আমার টোটাল বোরিং কস্ট আসলো হচ্ছিল ২৯,৩৯০ টাকা। ওকে। সো এখন আমরা দেখব আমরা কোন পয়েন্ট থেকে আমরা বোরিং কস্টটাকে ক্যাপিটালাইজেশনের জন্য কমেন্স হবে, অর্থাৎ বা স্টার্ট করতে পারবো। এখানে যে আমাদের ৩ টা অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে, এই ৩ টা অ্যাক্টিভিটিস যে পয়েন্টে কমপ্লিট করা হবে, ওই পয়েন্টের থেকে আমরা বোরিং কস্ট হচ্ছিল আমরা ক্যাপিটালাইজ করতে পারবো। অর্থাৎ আমাদের এই ৩ টা কন্ডিশনই হচ্ছিল ফিল আপ হইতে হবে। ফার্স্ট অফ অল, ইনকারস এক্সপেন্ডিচার ফর দ্য অ্যাসেট। অর্থাৎ আপনাকে একটা অ্যাসেট অ্যাকুইজিশন করার জন্য ওই কস্টটাকে আপনাকে ইনকার করতে হবে। ইনকার বোরিং কস্ট, অর্থাৎ বোরিং কস্ট হচ্ছিল আপনাকে ইনকার করতে হবে। সে ফর এক্সাম্পল, আপনি একটা লোন স্যাংশন করে রাখলেন, বাট এখনো আপনাকে হচ্ছিল ওই লোনটা ডিসবার্স করা হয় নাই। যদি ডিসবার্স করা না হয়, তাহলে তো ব্যাংক হচ্ছিল আপনাকে ইন্টারেস্ট চার্জ করবে না। অর্থাৎ লোন স্যাংশনটা আপনাকে হচ্ছিল বোরিং কস্ট রিকগনিশন করার জন্য বা বোরিং কস্টটাকে ক্যাপিটালাইজ করার জন্য পারমিশন দেয় না। অর্থাৎ যখনই হচ্ছিল আপনার বোরিং কস্ট ব্যাংক চার্জ করবে, তখনই হচ্ছিল আপনি হচ্ছিল ওই বোরিং কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবেন। Activities that are necessary to prepare the asset for its intended use। অর্থাৎ আমি আমার যে অ্যাসেটটাকে পারচেজ করছি, ওইটার আমার যে পারচেজ করার যে উদ্দেশ্য ছিল,
ওই পয়েন্টে আনার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো করা দরকার এগুলো সবগুলা কমপ্লিট করতে হবে। তার মধ্যে কি আছে? আমার হলো অ্যাসেটটা কনস্ট্রাকশন করতে হবে। ড্রয়িং প্ল্যানস অ্যান্ড অবটেনিং পারমিশন, অর্থাৎ আমার পারমিশনের জন্য পারমিশনটা আমাকে নিতে হবে অথরিটি থেকে। ইউটিলিটি পারমিশন নিতে হবে, আদার রিকোয়ার্ড পারমিশন, অর্থাৎ আমার যত ধরনের পারমিশন আছে ওই অ্যাসেটটাকে ডেভেলপ করার জন্য ওই পারমিশনগুলো সবগুলা নিতে হবে। অর্থাৎ আমার এই ৩ টা কন্ডিশন যেখানে ফিল আপ হবে ওইখান থেকেই আমার বোরিং কোর্সটাকে রিকগনিশন করতে পারবো বা স্টার্ট হবে। অর্থাৎ আমি কোনো একটা অ্যাসেট অ্যাকুইজিশন করে রাখলাম। বাট ফার্দার আমি এই এক্টিভিটিস গুলো আমি করলাম না, যে কোনো বা আমি কোনো পারমিশন আমি নিচ্ছি না। শুধু ওই অ্যাসেটটা অ্যাকুইজিশন করলেই আমি এটার রিলেটেড যে বোরিং কস্টটা আছে সেটা আমি রিকগনাইজ করতে পারবো না। অর্থাৎ আমার সবগুলা কন্ডিশনই আমাকে ফুলফিল করতে হবে। ওকে, এখন আমরা ইন্টারেক্টিভ কোশ্চেন 2 টা দেখব। আ সো এখানে একটা অর্গানাইজেশনের অনেকগুলা কাজের লিস্ট ডাউন করা আছে। ১ম এই আসি। ১ম এ বলা আছে যে an entity buys some land, অর্থাৎ ১লা ডিসেম্বর তারিখে এন্টিটি তার ল্যান্ডটা পারচেজ করছে। ওয়ার্ক ইস আন্ডারটেকেন ইন ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি ইন প্রিপেয়ারিং দ্য প্ল্যানিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্ল্যানিং অ্যাপ্লিকেশন করার জন্য ওনারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই সময়টা নিয়েছে। প্ল্যানিং পারমিশন ইস obtained, সে ৩১শে জানুয়ারি তারিখে তার প্ল্যানিং পারমিশনটা সে obtain করতে পারছে। পেমেন্ট ফর ল্যান্ড ইজ ডিফার্ড, অর্থাৎ সে পহেলা ফেব্রুয়ারি তারিখে এই যে ল্যান্ডটা পারচেজ করছে সেই টাকাটা দিয়েছে। The entity take out a loan to cover the cost of land and construction of the building, এবং ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সে একটা লোন নিয়েছে। সো এখানে আমাকে জানতে চাইছে আমরা কোন পয়েন্টে আমরা বোরিং কস্টটাকে ক্যাপিটালাইজ করতে পারবো। দেখেন এখানে আমি যদি বলি, এখানে আপনার সে পারমিশনটা ৩১শে জানুয়ারি পেলেও সে দেখেন তার লোনটা নিয়েছে ১লা ফেব্রুয়ারিতে এবং লোনের পেমেন্টও তার ১লা ফেব্রুয়ারিতে সে দিয়েছে। সো ইন দ্যাট কেস আমার যেই কন্ডিশন গুলা ছিল এই কন্ডিশন গুলা সবগুলো আমার মিট করতে পেরেছে ১লা ফেব্রুয়ারিতে। সো ১লা ফেব্রুয়ারি থেকেই তার বোরিং কস্টটা সে রিকগনাইজ করতে পারবে। সো অ্যান্সার ইজ দ্য ১লা ফেব্রুয়ারি। ওকে, সো এখানে বলা হয়েছে যে আমরা আসলে কখন বোরিং কস্ট টাকে ক্যাপিটালাইজেশনটা স্টপ করে দেব। সো যখনই একটা এন্টিটি যে পারপাসে অ্যাসেটটা পারচেজ করেছে সে পারপাসটা যখন ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ তার ইন্টেন্ডেড ইউজ যেটা ছিল, অর্থাৎ এই অ্যাসেটটাকে যে পারপাসে পারচেজ করছে বা যে উদ্দেশ্যে সে এটা ডেভেলপ করছে সেটা যখন কমপ্লিট বা ফুলফিল হবে তখনই বোরিং কস্টের ক্যাপিটালাইজেশনটা স্টপ করে দিতে হবে। সো আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।